আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রত্যাশী মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সানি ভাইয়া, তোমাদের জিকে ইনস্ট্রাক্টর। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ একটা টপিক, নদ নদী বিষয়ক একটি ছোট্ট লেকচার নিয়ে। ঠিক আছে? তো লেকচারে আমরা বিশদভাবে সবকিছু আলোচনা করব না, আমরা জাস্ট তোমাদেরকে একটা ভুল ধরিয়ে দিব, বা একটা প্রচলিত ভুল যেটা অনেকে ভুল করে, এইটার সমাধান সম্পর্কে আজকে আমরা একটা আলোচনা করব। দেখো, আজকে আমাদের সমাধানের আলোচনার বিষয় হলো যে নদ এবং নদীর মধ্যে বেসিক পার্থক্যটা কি। বুঝতে পারছো? দেখো, অনেকে মনে করে যে নদ এবং নদীর বেসিক পার্থক্য হলো কে কয়টা শাখা প্রশাখা উৎপন্ন করছে বা এরকম কিছু, কিন্তু আদতে মেইন কথাটা হলো যে নদ এবং নদীর মেইন পার্থক্যটা হলো যে ব্যাকরণগত। যেমন তোমরা ধরো, এই যে এখানে দেখো, আমরা একটা ওয়ার্ড লিখলাম নদ, এর পিছনে কিন্তু আকার উকার বা রস্বইকার কোনো কিছু নাই। তো বাংলা ব্যাকরণে আমরা পিছনে যদি আকার রস্বইকার কোনো কিছু থাকে, সেটাকে আমরা নারীবাচক হিসেবে দেখি। সেম ভাবে এই যে নদী যে ওয়ার্ডটা আছে, দেখো, নদী যে ওয়ার্ডটা আছে এইটার পিছনে একটা দীর্ঘ ইকার আছে না, এই জন্য এটা হয়ে যায় কি নারীবাচক। তো সেম ভাবে নদ বলতে এখানে আমরা দেখো, নদ বলতে আমরা এখানে পুরুষবাচক অর্থাৎ পুরুষবাচক শব্দ দেখি, এবং নারী বলতে বা নদী বলতে আমরা এখন নারীবাচক অর্থগুলো দেখি। যেমন দেখো, বাংলাদেশে যে বিখ্যাত কিছু নদ আছে, নদগুলোর মাঝে দেখো কি কি ইম্পর্টেন্ট। যেমন ধরো ব্রহ্মপুত্র, ঠিক আছে? যেমন ধরো ব্রহ্মপুত্র, ঠিক আছে? ব্রহ্মপুত্র, এই যে এখানে দেখো পুত্র যেমন যে ওয়ার্ডটা, এটাকে থেকে কোনোভাবে নারী বলার সুযোগ নাই, ঠিক আছে? বা নারীবাচক কোনো কিছু অর্থ বলার সুযোগ নাই, সেক্ষেত্রে এটা একটা নদ। যেমন ধরো আড়িয়াল খা, আড়িয়াল খা, সেম ভাবে এটা একটা নদ। যেমন ধরো কপোতাক্ষ, এটা একটা নদ। এ হলো, এরা হলো সম্পূর্ণ বাংলাদেশি, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যাই, তাহলে আমাজন, এটা একটা নদ। নীল, এটা একটা নদ, ঠিক আছে? এটা আমরা সামনে দেখবো। তো এখন দেখো, তো সেম ভাবে আমরা কিছু নদী নিয়ে আলোচনা করি, বা বাংলাদেশের বিখ্যাত কিছু নদী নিয়ে আলোচনা করি। যেমন ধরো, এটা তো আমরা জানি যে পদ্মা, মেঘনা, যমুনা, এই সবাই কি বাংলাদেশের বিখ্যাত নদী। বুঝতে পারছো? এইটা হলো নদ এবং নদীর বিখ্যাত পার্থক্য বা বেসিক পার্থক্য। এখন দেখো, নেক্সট আমরা যদি দেখি, এখানে আমাদের যে পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম নদী। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম নদী নিয়ে সবার মাঝে একটা কনফিউশন কাজ করে। দেখো, নর্মালি, সরি, বৃহত্তম এবং দীর্ঘতম। দেখো, নর্মালি দীর্ঘতম বলতে আমরা বোঝাই যে একটা নদী কতটুকু দৈর্ঘ্য পাড়ি দিছে বা কতটুকু লম্বা, ঠিক আছে? বা কতটুকু সে কি করে তোমার এই যে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব, বুঝতে পারছো, ডিস্টেন্স অতিক্রম করছে। আর বৃহত্তম বলতে বোঝায় যে একটা নদী ঠিক কতটুকু পানি উৎপন্ন করতে পারে, দেখো প্রতি সেকেন্ডে কতটুকু পানি উৎপন্ন করে। তো পৃথিবীর দীর্ঘতম নদীর মাঝে ঝুলে আছে, সেটা হলো তোমার আফ্রিকার নীল নদ। এটা দক্ষিণ আফ্রিকা, এটা আফ্রিকার প্রায় 11টি, কতটি, প্রায় 11টি দেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে। তার মানে বুঝতে পারছি এটা কতটুকু লম্বা, এবং এর আয়তন প্রায় 6,853 কিলোমিটার। আর বৃহত্তম নদী যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পারবো যে পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। এটা সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার প্রায় অনেকগুলো দেশের মধ্যে দিয়ে বয়ে বেরিয়েছে, এবং এই নদীটা প্রতি সেকেন্ডে প্রায় প্রায় এটা প্রতি সেকেন্ডে প্রায় দেখো তোমাদের যে 2,09,000 ঘনমিটার পানি কি করে সে প্রতি সেকেন্ডে উৎপন্ন করে। বুঝতে পারছো? তো সেম ভাবে আমাদের নদী আবার প্রশস্ততম, প্রশস্ততম মানে তোমার এই যে প্রস্থ বুঝে আর কি, বুঝতে পারছো, এই পার থেকে ওই পার। বুঝতে পারছো? তার মানে বেসিক পার্থক্যটা কি, আবার তোমাদেরকে আমি এক বাক্যে বেসিক পার্থক্যটা বলি। যে দীর্ঘতম নদী মানে হলো যে কি করে ডিস্টেন্স অতিক্রম করছে, কি কি, দীর্ঘতম নদী মানে হলো ডিস্টেন্স অতিক্রম করছে। আর বৃহত্তম মানে হলো পার সেকেন্ডে সে কি করছে, পার সেকেন্ডে কত মিলিমিটার বা কত তোমার যে কি ঘনমিটার পানি উৎপন্ন করছে, ঠিক আছে? এবং প্রশস্ততম মানে হলো যে এই যে এই পার থেকে এই পারের ডিস্টেন্স। বুঝতে পারছো? এই হলো তোমার বেসিক কোশ্চেন এটা। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকটা নিয়ে নর্মালি আরো মানে অসুবিধা হয়, সেটা হলো আন্তর্জাতিক নদী। দেখো, নর্মালি আন্তর্জাতিক ওয়ার্ডটা যখন আমাদের মাথায় আসে, তখন আমরা কি ভাবি যে নিশ্চয় এটা একটা দেশের মাঝে সীমাবদ্ধ নয়। যেমন ধরো তোমার ধরো
আজকে ঢাকা ইউনিভার্সিটিতে কলাভবনে বিশাল বড় একটা অনুষ্ঠান হলো। তো এইটা কিন্তু একটা জাতীয় বিষয় বলে ভিতরে গণ্য হবে, কারণ এটা বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স বা অভ্যন্তরীণ বিষয়াদি। কিন্তু আজকে যদি হইতো যে ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি বা ঢাকা ইউনিভার্সিটির রোবোটিক্সের কোনো একটা গ্রুপ জার্মানিতে অনুষ্ঠিতব্য অনেক বড় একটা প্রতিযোগিতা এসে প্রথম স্থান অধিকার করছে, তো এটা বাংলাদেশ, জাপান, অনেকগুলো দেশ বা জার্মানি, অনেকগুলো দেশ এখানে রিলেটেড না, সেটা হয়ে যাবে কি আন্তর্জাতিক। সেম ভাবে যখন কোনো একটা নদী উৎপন্ন হওয়ার স্থান থেকে অনেকগুলো জায়গা কি করে বয়ে এসে, যখন কি করে অনেকগুলো দেশ বয়ে এসে যখন সে কি করে সাগরে পতিত হয়, তখন সেটা হয়ে যায় কি আন্তর্জাতিক নদী। যেমন ধরো আমি তোমাদের একটা একটা ইয়ে করি, একটা উদাহরণ দিই। যেমন ধরো তোমার আফ্রিকার নীল নদ, ঠিক আছে, আফ্রিকার নীল নদ, এই নদীটা কি করছে, এই নদটা কি করছে প্রায় 11টা কান্ট্রির উপর দিয়ে বয়ে বেড়াইছে, বুঝতে পারছো? তার মানে সেটা কি ইন্টারনাল, মানে আন্তর্জাতিক নদী। তো আন্তর্জাতিক নদী হলো তোমার নর্মালি অনেকগুলো রাষ্ট্রের প্রপার্টি, বুঝতে পারছো? কোনো নদী বা কোনো দেশ একত্রে একজন মানে ওই নদীর মালিকানা কি করতে পারে না, দাবি করতে পারে না। তো সেম ভাবে বাংলাদেশ পার্সপেক্টিভে দেখো, যেমন গঙ্গা, কি গঙ্গা মানে দেখো, গঙ্গা বলতে এখানে বাংলাদেশের পদ্মা আর কি, ভারত এবং বাংলাদেশে বয়ে বেরিয়েছে। এরপর দেখো ব্রহ্মপুত্র চীন, ভারত এবং বাংলাদেশে কি করছে, এটা বয়ে বেড়াইছে, বুঝতে পারছো? তার মানে এইটা গেল কি আন্তর্জাতিক নদী। তো এটা যদি ম্যাপের মাঝে চিন্তা করো, তা দেখো এইখানে যদি আমরা দেখি তোমার ধরো চায়না, ঠিক আছে, ব্রহ্মপুত্র একটা জায়গায় এখানে হয়েছে, তো এইখানে আছে তোমার চীনের, এই দেখছো চীনের বর্ডার, এইখানে ধরো আবার ইন্ডিয়া, বুঝতে পারছো? তো এই যে দেখো ইন্ডিয়া চায়না থেকে আস্তে আস্তে ইন্ডিয়াতে আসছে, ঠিক আছে। তো এইখানে আবার দেখবা যে তিস্তা বাংলাদেশের দিকে যেটা আছে সেটা ধরো এখানে তোমার বাংলাদেশ। তো এই যে দেখো এখানে একটা দুইটা তিনটা কান্ট্রি দিয়ে মিলে শেষ পর্যন্ত সে কি করছে, বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে, বুঝতে পারছো? তো একটা দুইটা চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশ, সে কি করছে তিনটা কান্ট্রিতে একসাথে যখন সে বয়ে বেড়াইছে তখন তো সেটা হলো কি আন্তর্জাতিক নদী। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি নদ এবং নদীর ব্যাকরণগত পার্থক্য, বা মেইনলি যে পার্থক্য এটা বৃহত্তম এবং দীর্ঘতম নদী কি এবং আন্তর্জাতিক নদী বলতে কি বুঝো। তো দেখো এটা ছিল আজকে আমাদের বেসিক আলোচনা। এখন তোমাদের সামনে যে একটা সারপ্রাইজিং একটা নিউজ আছে, সেটা হলো দেখো আমরা এখানে আছি এডুকাটম পরিবারের ভার্সিটি প্রস্তুতির বি ইউনিটের ভার্সিটি প্রস্তুতি নিয়ে। তো এইখানে আমরা যে কোর্সটি চালু করেছি, এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ সেটা প্রথমে এটা দেখো। এইখানে আছে প্রায় 150 লাইভ ক্লাস, 150টি লাইভ ক্লাস, 150 প্লাস এক্সাম। এখানে তোমরা পেয়ে যাবা 10টি মডেল টেস্ট, প্রয়োজন সংখ্যা অনুযায়ী আরো বাড়তে পারে। তো এইখানে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা এই জিনিসগুলো পাচ্ছ। আরো একটা ইন্টারেস্টিং নিউজ হলো, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় একটা কোর্স। এই কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে পরবর্তীতে তোমাদের যে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এই যে দেখো তোমাদের সিইউ, জেইউ মানে জাহাঙ্গীরনগর, তারপর তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর তোমাদের জিএসটি, তারপর তোমাদের আরইউ সংক্রান্ত যতগুলা কোর্স বের হবে পরবর্তীতে, এই সবগুলো কোর্সে তোমরা পেয়ে যাবা বিনামূল্যে অ্যাক্সেস, বুঝতে পারছো? তো এই সুযোগটা এখনই তোমরা লুফে নাও। আর আমি তোমাদের সানি ভাইয়া তোমাদের সাথে আছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তুতিতে, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা আমাকে তোমরা পাবা ইনশাল্লাহ। আর সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের প্যানেল তোমাদের সাথে সবসময় আছে। তো আশা করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জার্নিতে তোমাদেরকে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো এবং তোমরা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথেও থাকতে পারবা। ভালো থাকো তোমরা, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে।